আমরা কি শুরু করব? 40 Tony? Hello? Hello? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, শোনা যাচ্ছে না? শোনা জি যায়? স্যার শোনা যাচ্ছে। জি স্যার। আমরা কি শুরু করব নাকি আর একটু? স্যার আমরা তো 41 আসছি, 2-3 মিনিট দেরি করলে হয় না স্যার? আচ্ছা, ঠিক আছে। ওকে। ওকে, আমরা শুরু করি। দেখছো, তারপরেও খুব একটা কেউ আসে না। কারণ যারা লাইনে থাকে তারা পাইলেই সাথে সাথেই ঢুকে পড়তে পারে। এনিওয়ে, তোমাদের গত বৃহস্পতিবার ক্লাস হয়েছিল, সাকাওয়াত স্যার ক্লাস হয়েছিল? জি স্যার। সাকাওয়াত স্যার তো মনে হয় নতুন চ্যাপ্টার শুরু করছে, তাই না? জি স্যার। কি পড়াইছিল, কোন চ্যাপ্টার? স্যার এক্সপ্রেশন পড়াচ্ছিল। হ্যালো?
সবাই অফ হয়ে গেল নাকি? জি স্যার। এনিওয়ে আমরা আজকে পড়বো মেটাবলিজম। আমরা খাবারটা খাইলাম, খাবার খাওয়ার পরে এই কমপ্লেক্স মেকানিজম অফ অ্যাকশনের মাধ্যমে আমরা মোটামুটি ডাইজেশন করলাম, যে বিভিন্ন অঙ্গ মানে মুখ থেকে শুরু করে ইন্টেস্টাইন পর্যন্ত কিভাবে খাবারটা হজম হয়, কোন অর্গান কি রোল প্লে করে এবং সেটার ফলে ফাইনালি কি প্রোডাক্ট হয়। আমরা মোটামুটি যেটা বেসিক্যালি জানলাম যে কমপ্লেক্স ফুড পার্টিকেল থেকে একটা সিমপ্লেক্স বা সিম্পল মানে তোমার নিউট্রিশন বা নিউট্রিটিভ ফুড ম্যাটেরিয়ালে ব্রেকডাউন করাটা হচ্ছে ডাইজেশনের একটা উল্লেখযোগ্য প্রক্রিয়া। এবং সেখানে বিভিন্ন ধরনের এনজাইমস তোমার কাজ করে, যে এনজাইমস গুলো আমাদের বিভিন্ন অর্গান থেকে সিক্রেশন হচ্ছে। এবং আমরা দেখতে পেলাম মোরাললেস ইন্টেস্টাইন ইজ দি ভাইটাল অর্গান ফর ডাইজেশন। তো মেটাবলিজমের ক্ষেত্রে যদি আমরা আসি, মেটাবলিজমটা হচ্ছে এই যে আমরা খাবারগুলোকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে তোমার ডাইজেশনটা হলো, হওয়ার পরে তার যে এটাকে আসলে শরীরে কাজে লাগানো, এবং শরীরের কাজে লাগানো বলতে যে জিনিসটা সেটা হচ্ছে শরীরে শক্তি উৎপাদন করা। এবং সেই শক্তি উৎপাদনের সাথে সাথে কিন্তু অক্সিজেন রিকোয়ারমেন্টেরও কিন্তু একটা বড় ফ্যাক্টর আছে, পাশাপাশি বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলো সেখানে কাজ করে। তো আমরা যদি মেটাবলিজমের এক্স্যাক্টলি ডেফিনেশনের কথা বলি, এ কম্বিনেশন or all the chemicals and physical reactions that are being taken place inside the body in order to maintain the growth and normal functioning. That means growth among energy production এর জন্য যে প্রসেস অনুযায়ী তোমার এটা হয়, সেটাই কিন্তু আলটিমেটলি আমাদের এই মেটাবলিজম। তো মেটাবলিজমের যে তাহলে বেসিক্যালি মেটাবলিজমের ডেফিনেশন হচ্ছে all the chemical and physical reactions that are being taken place in order to maintain growth and normal functioning. The most fundamental characteristics যে কোনো লিভিং অর্গানিজমের যদি তার মেটাবলিজম যদি না থাকে তাহলে তার শক্তি উৎপাদন হবে না। শক্তি উৎপাদন না হলে আলটিমেটলি সেই লিভিং অর্গানিজমটা আর সাস্টেইন করতে পারবে না, আর টিকে থাকতে পারবে না, তার মানে তার মৃত্যু অবশ্যম্ভাবী। সো মেটাবলিজমটা একটা লিভিং অর্গানিজমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল পার্ট। এটা যদি না থাকে তাহলে সেই অর্গানিজমের বিলুপ্তি হবে। A cell's or an organism's metabolism may be defined as the totality of chemical process that is capable of performing. More explicitly, metabolism is the means of providing the energy essential to normal life process. যেটা আমরা আগেই বললাম, মেটাবলিজম ফলেই আমরা এনার্জি পাচ্ছি এবং সেই এনার্জিটাই আমাদের জীবন চালানোর জন্য যে স্বাভাবিক প্রক্রিয়া সেটাতে তোমার হেল্প করতেছে। এছাড়াও আমাদের নানা ঘাত প্রতিঘাত, আমরা যখন এক্সারসাইজ করতেছি তার একটা এক্সেসিভ অ্যামাউন্ট অফ এনার্জি লাগতেছে, সেটাকে ঘাটতি পূরণ করা, আমরা এক্সক্রিশনের মাধ্যমে বিভিন্ন কিছু আউট করতেছি, আমাদের বিভিন্ন ধরনের ছিঁড়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, নানা ধরনের যে প্রবলেম, সেই প্রবলেমগুলো কিন্তু ফাংশনিং করতে গেলে, স্বাভাবিক করতে গেলে এই এই মেটাবলিজম যদি তার পারফেক্টলি না ঘটে তাহলে কিন্তু কম্পেনসেট করতে পারবে না। সো মেটাবলিজম অলসো very important to compensate for losses caused by wear and tear or excretion and to ensure the further development of growth of the organism. বিষয়গুলো তোমার মেটাবলিজম আমাদের টোটাল লাইফ প্রসেসটাকে ঠিক রাখার জন্য, নর্মাল লাইফ প্রসেসটাকে ঠিক রাখার জন্য মেটাবলিজম গুরুত্বপূর্ণ। এটা যদিও অনেক পুরাতন পড়ালেখা, তারপরও আমাদের এখানেও আমরা কিছু আলোচনা করব। তোমরা ইন্টারমিডিয়েট এসএসসি লেভেলেও এই জিনিসগুলো পড়ে আসবে। আমরা যদি আরো ক্লিয়ারলি বলতে চাই যে all aspects of metabolism, even simple organism are not expressed at any given instant. Those aspects that are expressed are determined by delicate a set of interrelated checks and balance which are both intrinsic, মানে এটাকে এক কথায় মানে বলা, এক্সপ্রেশন করা, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। এটা আগে আমরা বলেছি যে এখানে ডিফারেন্ট টাইপস অফ কমপ্লেক্স কেমিক্যাল রিয়াকশন হয়।
আমরা সেটাকে এখানে বলতেছি যে সেট অফ ইন্টাররিলেটেড চেকস অ্যান্ড ব্যালেন্স হুইচ হ্যাভ বোথ, যার এখানে ইম্প্যাক্ট আছে ইন্ট্রিনসিক অ্যাজ ওয়েল অ্যাজ এক্সট্রিনসিক ফ্যাক্টর। ইন্ট্রিনসিক ফ্যাক্টরের মধ্যে আমরা বলে থাকি জেনেটিক এবং হেরিডিটারি। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একই খাবার খাচ্ছে, একই পরিবেশে বসবাস করতেছে, তারপরে দেখা যাচ্ছে একজনের গ্রোথ, একজনের ডেভেলপমেন্ট অনেক বড় হচ্ছে, কেউ 5 ফিট 6 ইঞ্চি 7 ইঞ্চি 6 ফিট হচ্ছে, আবার ও কেউ কিন্তু 5 ফিট 1 ইঞ্চি হচ্ছে। অনেক কষ্ট করতেছে, ফিজিক্যাল এক্সারসাইজ করতেছে, ব্যায়াম করতেছে, তারপরেও কিন্তু তার ডেভেলপমেন্টটা ওইভাবে হচ্ছে না। So in that case, we must have to say that the factor is quite genetic. That means intrinsic factor. So there might have a chance to effect on the metabolism or based on the genetics or the hereditary. So extrinsic factor যখন আমরা বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেটা আমরা বলেছি যে অক্সিজেন, টেম্পারেচার, এই জিনিসগুলো আমাদের খুবই ইভেন তোমার আমরা কি ধরনের খাবার খাচ্ছি, কি ধরনের পুষ্টি নিচ্ছি, সেই ফ্যাক্টর গুলোকে আমরা এক্সট্রিনসিক ফ্যাক্টর বলতেছি। তো মেটাবলিজমের বেসিক্যালি তোমার আমরা যদি বলি ফাংশন, মূল ফাংশন হচ্ছে কিন্তু এনার্জি, টু অবটেইন কেমিক্যাল এনার্জি ফ্রম দ্য ডিগ্রেডেশন অফ এনার্জি রিচ নিউট্রিয়েন্টস। It might be from the environment or from captured solar energy. এটা আমরা আসলে কিছুটা প্ল্যান্টের ক্ষেত্রেও আমরা বলতেছি, যে কারণে এখানে সোলার এনার্জির বিষয়টা আসছে। যে আমরা যদি তোমার সূর্যের আলোক রশ্মি, আলোক উৎস যদি কম বেশি থাকে, তাহলে কিন্তু সেই মেটাবলিজমে সেভাবে পার্টিসিপেট করতে পারে না, সো দ্যাট তার মানে নিউট্রিশনের ঘাটতি হয়, কেমিক্যাল রিয়াকশনটার ঘাটতি হয়। To convert nutrient molecules into building block precursor of cell macromolecules. এটা নিউট্রিয়েন্ট মলিকুলসটাকে যেরকম আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এগুলোকে আবার তারা বিল্ডিং ব্লক প্রিকারসর, সেল ম্যাক্রোমলিকুলের যে বিল্ডিং ব্লক প্রিকারসর সেখানে কনভার্ট করে। বিল্ডিং ব্লক প্রিকারসর বলতে আমরা যেটা বুঝি যে আমাদের টোটাল শরীরটাকে গঠন করার জন্য যে ম্যাটেরিয়ালস গুলো দরকার, যে তোমার উপাদানগুলো দরকার, সেগুলোকে আমরা বলতেছি বিল্ডিং ব্লক প্রিকারসর। টু অ্যাসেম্বল, এরপর আবার সেটাকে অ্যাসেম্বল করা। আমার বিল্ডিং ব্লক হলো এটাকে যদি আমি এলো পাতারি সাজাই, তাহলে কিন্তু সেটা আমার ওই দৈহিক অবয়ব, দৈহিক যে আকৃতি, সেটা কিন্তু নিয়ে আসতে পারবে না। তো সেক্ষেত্রে আবার এরই কাজ টু অ্যাসেম্বল, কোথায় কোন জিনিসটা কিভাবে কাজে লাগবে, সেটাও কিন্তু পার্ট অফ দি মেটাবলিজম। To assemble these building blocks into proteins, nucleic acid, lipids, polysaccharides, and other cell components, and to form and degrade biomolecules required in special functions of cells. মেটাবলিজমের ফেজ যদি আমরা বলি, দুইটা ফেজ, একটা ক্যাটাবলিজম, তোমরা অবশ্যই এটা পড়ে এসেছো, একটা হচ্ছে অ্যানাবলিজম। ক্যাটাবলিজমটা হচ্ছে ডিগ্রেডেশন প্রসেস। এই ক্যাটাবলিজমের মাধ্যমে আমরা লার্জ মলিকুলস গুলোকে স্মল মলিকুলস, স্মলার মলিকুলস কনভার্ট করি। এই লার্জ মলিকুলস গুলো আমরা খাবার, আমাদের বিভিন্ন ধরনের সোর্স থেকে আসতে পারে, এবং কামিং আইদার from environment or from the cell's own nutrient source are by stepwise reaction in smaller, simpler compounds with concomitant release of chemical energy. And this energy is then used for the material development, growth, and other purposes, replication. So আমরা যদি এক কথায় বলি যে ক্যাটাবলিজমটা একটা ভাঙন, মানে একটা ডিগ্রেডেশন প্রসেস, যেখানে আমাদের বড় বড় খাবার পার্ট মলিকুলস গুলো যেরকম, সেগুলোকে আমরা সিম্পলার এবং কমপ্লেক্স সিম্পলার কম্পাউন্ডসে কনভার্ট করতে পারি। এবং বেসিক্যালি সিম্পলার কম্পাউন্ড বলতে আমরা বোঝাচ্ছি ল্যাকটিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, এবং ইভেন যেগুলো আমরা বের করে দিচ্ছি সেটাও কিন্তু ক্যাটাবলিজমেরই পার্ট। অ্যান্ড দিস এনার্জি, এই এনার্জিটাই আমরা কিন্তু ব্যয় করতেছি আমাদের গ্রোথ, ডেভেলপমেন্ট এবং রেপ্লিকেশনের ক্ষেত্রে। অ্যানাবলিজমটাও এটা আসলে বেসিক্যালি সিনথেসিস প্রসেস, এবং যেখানে বডির যে বডি বা কোষ, বডি ফ্লুইডের যে ফর্ম হচ্ছে ফ্রম দি সিম্পল প্রিকারসর frequently involving আচ্ছা, কোথা থেকে? চৌরাস্তা?
আচ্ছা ঠিক আছে ওকে। তো এই যে তোমার বডি ফ্লুইডসটা ফর্ম করে এবং অ্যানাবলিজমের মূল প্রসেস ক্যাটাবলিজমকে যদি আমরা ডিগ্রেডেশন প্রসেস বলি, তাহলে অ্যানাবলিজমকে আমরা বলতে পারি সিনথেসিস প্রসেস। এবং এই অ্যানাবলিজমের মাধ্যমেই আমাদের বডির যে গঠন, সেই গঠনটা আমাদের শক্তি আমরা পেয়ে থাকি এবং বিভিন্ন ধরনের এই কম্বিনেশন অফ অক্সিডেটিভ এবং রিডাকটিভ প্রসেসের মাধ্যমে কিন্তু আমাদের এই কেমিক্যাল এনার্জিটা তোমার ব্যয় হচ্ছে। How we can link between the anabolism and catabolism? অবশ্যই যেহেতু টোটাল মেটাবলিজমের দুইটা স্যার শুনতে পাচ্ছি না। স্যার কিছু শোনা যাচ্ছে না। স্যার ডিসকানেক্ট হয়ে স্যারের গেছে। নেটওয়ার্ক প্রবলেম। অ্যানাবলিজমে কি বলছে রে? হ্যালো, এমন কি শোনায়? হ্যালো, জি স্যার। তো আমার লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিল। আমরা যেটা বলছিলাম যে আমাদের লিঙ্কটা অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট, এবং প্রথম যে লিঙ্কটা সেটা হচ্ছে যে কার্বন সোর্সের সাথে কিভাবে লিঙ্ক হয়। এবং স্যার এখান থেকে কিচ্ছু শোনা যায়নি। হ্যাঁ, এই যে সেটাই বলতেছি যে লিঙ্ক বিটুইন, আমরা এই জায়গায় ছিলাম না, এখান থেকে তো শুনতে পারবো না, তার আগে স্যার অ্যানাবলিজম ওইটাও শুনতে পারিনি। ও তাই নাকি? এনিওয়ে, অ্যানাবলিজমটা হচ্ছে, আমরা ক্যাটাবলিজমটা তোমাদেরকে আগে বলেছি যে ক্যাটাবলিজমটা হচ্ছে ডিগ্রেডেটিভ প্রসেস, আর অ্যানাবলিজমটা হচ্ছে তোমার সিনথেসিস প্রসেস। দ্যাট মিন্স অ্যানাবলিজমটা হচ্ছে আমার টোটাল এনার্জিটাকে আমি কিভাবে সেটাকে ব্যয় করে আমার শরীর এবং দৈহিক অবয়বটাকে ঠিক রাখার জন্য, বিভিন্ন তোমার অঙ্গ প্রত্যঙ্গকে ঠিক রাখার জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে অ্যানাবলিজম। এবং অ্যানাবলিজমের মাধ্যমে যে টোটাল আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেটা কিন্তু সিনথেসিস করার একটা উল্লেখযোগ্য বিষয় থাকে। এবং সেই কারণে আমরা বলতেছি যে অ্যানাবলিজমটাকে synthesis process in which constituents of the tissues and body fluids are formed from the simple precursors, যেটা আমাদের ফাংশনের মধ্যে তোমাদেরকে আমরা বলেছি যে প্রথমে তোমার একটা সিম্পল প্রিকারসর বা বিল্ডিং ব্লক তৈরি হচ্ছে, তারপরে সেই বিল্ডিং ব্লকগুলোকে আবার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, সেই বিল্ডিং ব্লকগুলোকে আবার অ্যাসেম্বল করা হচ্ছে টু মেক ইট এ স্পেসিফিক শেপ। তার মানে সেটাকে আমরা ব্যবহার করে আমরা এটাকে একটা শারীরিক অবয়ব, শারীরিক গঠন ডেভেলপমেন্টের জন্য এনার্জিটাকে ব্যয় করতেছি। তো একটা হচ্ছে তোমার অক্সিডেটিভ প্রসেস এবং একটা হচ্ছে
রিডাকটিভ প্রসেস, এবং এই দুইটার কম্বিনেশনের মাধ্যমে অ্যানাবলিজমের ক্ষেত্রে আমরা এটাকে সিনথেসিস প্রসেস বলতেছি, এবং শরীরের এই গঠন অবয়বটা আকৃতি প্রদানের জন্য অ্যানাবলিজমটা খুবই গুরুত্বপূর্ণ। এখন মেটাবলিজমের যেহেতু দুইটা ধাপ, দুইটা টাইপ, একটা হচ্ছে ক্যাটাবলিজম, একটা অ্যানাবলিজম, আসলে এদের সাথে লিঙ্কটা কি, মানে কিসের থেকে কোন অঙ্গ প্রত্যঙ্গ থেকে কিভাবে কোন প্রসেসের মাধ্যমে কি যাচ্ছে, কি কে কোনটা ব্যবহার করতেছে, সেক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে তোমার এখানে ক্লিয়ারলি দেখো যে অন দি লেভেল অফ কার্বন সোর্স কয়েকটা লেভেলে এই ক্যাটাবলিজম এবং অ্যানাবলিজমটাকে লিঙ্ক করা যায়। তো তার ভিতরে প্রথম যে লেভেল সেটাকে কার্বন সোর্স বলতেছি। কার্বন সোর্সটা কিন্তু আসলে আলটিমেটলি সোর্সেস অফ একটা মেজর সোর্সেস অফ এনার্জি, এবং এই কার্বন সোর্সটা যখন আমরা একেবারে না থাকলে শরীরে এনার্জি পাবে না, আবার যদি বেশি থাকে সেটাকে যদি মেটাবলিজম অফ অ্যাকশনের মাধ্যমে মানে টোটাল রিয়াকশনের মাধ্যমে আমরা ব্যবহার না করতে পারি, এনার্জিতে কনভার্ট করে যদি সেই এনার্জিটা আমরা ইউজ না করতে পারি, তাহলে সেই কার্বন সোর্স দ্যাট মিনস ওই যে সুগার ডেভেলপমেন্ট হচ্ছে কার্বন সোর্স থেকে, কিন্তু শরীরের জন্য আলটিমেটলি ক্ষতিকর হচ্ছে। এবং সেই জন্যই রিসেন্ট সায়েন্স বলে যে তুমি কতটুকু খাচ্ছ, ক্যালোরি, ইউ মাস্ট হ্যাভ টু ক্যালকুলেট দি ক্যালোরি, এবং তোমার সেই ক্যালোরিটা তুমি ব্যয় করতে পারতেছো কিনা। ইউজ করতে না পারো তাহলে সেই ক্যালোরিটা কিন্তু আবার একটা নেগেটিভ ইম্প্যাক্টও কিন্তু সেখানে আছে। সেজন্য এখানে যেটা বলা হচ্ছে যে অন দি লেভেল অফ কার্বন সোর্স দি product of catabolism through intervention of the central roots becomes the substrate for the anabolism. ক্যাটাবলিজমের মাধ্যমে যে ইন্টারভেনশনটা হচ্ছে, বিভিন্ন ধরনের আমরা কমপ্লেক্স ম্যাটেরিয়ালের খাবার খাচ্ছি, সেখানে খাবারগুলো তোমার ডাইজেশনের একটা প্রসেসের মাধ্যমে সিম্পলার ইয়েতে পরিবর্তিত হচ্ছে, তারপর থেকে যে অবস্থায় আসতেছে সেই প্রোডাক্টটা, ক্যাটাবলিজমের প্রোডাক্টটা, এটা আলটিমেটলি একটা সেন্ট্রাল রুটের মাধ্যমে, ব্লাড সার্কুলেশনের মাধ্যমে সেটা কিন্তু আলটিমেটলি তোমার ব্যবহার হচ্ছে সাবস্ট্রেট ফর অ্যানাবলিজম। অ্যানাবলিজম এটাকেই তারা ব্যবহার করছে, এবং এটা একটা লিঙ্ক। সেকেন্ডের ব্যাপার কি, অন দি লেভেল অফ এনার্জি সাপ্লাই। আমরা আগে কি বললাম, ক্যাটাবলিজম নর্মালি এনার্জি প্রোডাকশন করে। ক্যাটাবলিজম প্রডিউসেস মেটাবলিক এনার্জি ইন দি ফর্ম অফ এটিপি or of compounds easily convertible to ATP. ATP সরাসরি হতে পারে, ADP হতে পারে, NADP হতে পারে, নানা ধরনের তোমার প্রোডাক্ট হতে পারে, বাট সেটা খুব সহজে কনভার্টেবল টু ATP। এই এনার্জিটাই কিন্তু আলটিমেটলি অ্যানাবলিজম ব্যয় করে, এবং আলটিমেটলি সেই এটিপিটাকে কনজিউম করে। সো আমরা যদি আসি লিঙ্কের ক্ষেত্রে, ক্যাটাবলিজম না হলে অ্যানাবলিজম হতে পারবে না। ক্যাটাবলিজমের ফলে যে সাবস্ট্রেটটা উৎপাদন হচ্ছে সেই সাবস্ট্রেটটাই অ্যানাবলিজমের ক্ষেত্রে মানে ব্যবহার হচ্ছে। ক্যাটাবলিজমের যে এনার্জি গুলো প্রোডাকশন হচ্ছে সেই এনার্জিটাই অ্যানাবলিজম ব্যয় করতেছে, ইউজ, এবং তারা এনার্জি ব্যবহার করতেছে। এরপরে অন দি লেভেল অফ রিডিউসিং পাওয়ার, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম যে ক্যাটাবলিজমটা ইজ এসেনশিয়ালি অক্সিডেটিভ, ইট দেয়ারফর কনজিউমস অক্সিডাইজিং পাওয়ার and produces reducing power. The reverse is true for anabolism. মানে এটা এক কথায় অক্সিডেশন প্রক্রিয়ার মাধ্যমে তারা একটা তোমার এনার্জি প্রোডাকশনের মধ্যে যাচ্ছে, আবার সেইটাকে ব্যয় করতেছে রিডিউসিং পাওয়ার হিসেবে, আবার সেটা উৎপাদন হচ্ছে। তো টোটাল বডির যে মেটাবলিজম অফ অ্যাকশন সেটা মোরলেস বেসড অন দি অক্সিডেটিভ এবং রিডাকশন প্রসেসের মাধ্যমে কিন্তু আমাদের ফাইনালি এই শরীরের টোটাল ম্যাটেরিয়ালস গুলোকে, প্রোডাক্ট গুলোকে, খাবার গুলোকে আমরা ব্যবহার করতেছি, এবং তার স্টেপ বাই স্টেপ এনার্জি হচ্ছে, এনার্জি থেকে বিল্ডিং ব্লক প্রিকারসর হচ্ছে, এবং আলটিমেটলি সেটাই কিন্তু আমাদের শরীরের জন্য ব্যবহার করতেছি। মেটাবলিক অ্যাক্টিভিটি আমরা যদি বলে থাকি যে অনেকগুলো টাইপ আছে। একটা মানুষ যখন বা মাছ যখন একদম চুপচাপ বসে থাকে, আবার যখন সে দৌড়ায়, যখন সে খাবার খায়, তিনটা সময় কিন্তু একই রকম মেটাবলিক অ্যাক্টিভিটি হবে না। তাদের অ্যাক্টিভিটির উপরে, তাদের চলাচল, তাদের তোমার সবকিছুর উপরে ডিপেন্ড করবে যে সে আসলে কোন ধরনের মেটাবলিজমের মধ্যে আছে। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেসাল
যেটা একেবারে বেসাল আর স্ট্যান্ডার্ড মেটাবলিজম, যেটা একদম কোনো কিছু না করে চুপচাপ, ধর আমরা যখন শুয়ে থাকি তখনও কিন্তু আমাদের এক ধরনের মেটাবলিজম আমাদের শরীরের মধ্যে চলে। আবার যখন আমরা দৌড়াই তখনও চলে, আবার যখন আমরা স্বাভাবিক কর্মকাণ্ড করি তখনও কিন্তু অ্যাক্টিভিটিটাকে আমরা চিন্তা করি, তাহলে আমরা বলতে পারি যে 3 টাইপস অফ মেটাবলিজম, মেটাবলিক অ্যাক্টিভিটি তোমার আমাদের মধ্যে মানে একটা এনিম্যালের মধ্যে হয়, ঘটে থাকে। তার প্রথমটা হচ্ছে বেসাল অর স্ট্যান্ডার্ড মেটাবলিজম, 2 নম্বর হচ্ছে রুটিন মেটাবলিজম, 3 নম্বর হচ্ছে অ্যাক্টিভ মেটাবলিজম, যেটা অলরেডি আমি তোমাদেরকে ইনডাইরেক্টলি বলছি যে কি হাউ, মানে তারা এটাকে কিভাবে আমরা এই ডিফাইন করতেছি। বেসাল মেটাবলিজম যখন একদম রেস্টিং ফেজে থাকে, পার্টিকুলার এনিম্যালস, আমরা যদি ফিশের কথা বলি, একেবারেই টোটালি তারা কোনো কর্মকাণ্ডের মধ্যে থাকে না, তখন তারা সেটাকে বলা হয়, এটাকে স্ট্যান্ডার্ড মেটাবলিজম বা বেসাল মেটাবলিজম। সো বেসাল মেটাবলিজম describes the lowest level of metabolic activity. That means whenever the fish or animal will be in a resting phase, which has not been affected by any sort of extraneous influences or is often determined in condition of darkness or sometimes on fish in a state of narcolepsy. এক কথায় যখন মাছটা কমপ্লিটলি তোমার একেবারে রেস্টিং অবস্থায় থাকে, তার কোনো ধরনের মেটাবলিজম, কোনো ধরনের কর্মকাণ্ড কিন্তু সেখানে আমরা দেখতে পারি না। হ্যাঁ, তো সেই জন্য আমাদের যেটা গুরুত্বপূর্ণ যে আমরা এখানে যে আমাদের এই মেটাবলিজমের এক ধরনের ট্রেন, আবার আমরা যখন মাছটা যখন পার্টিকুলারলি বা ফিশটা যখন পার্টিকুলারলি তোমার অ্যাক্টিভ অবস্থায় যাবে তখন আর এক ধরনের মেটাবলিজম। তো আমরা বেসাল মেটাবলিজম ডিটারমিনেশন করা একটু লিটল বিট ডিফিকাল্ট, কারণ এই সময় তার একেবারেই মুভমেন্টটাকে অ্যাভয়েড করা ভেরি টাফ, কারণ যখন তার বেসাল মেটাবলিজমটা আমরা ডিটারমিনেশন করি তখনও কিন্তু সে কম বেশি একটু হলেও মুভমেন্টের মধ্যে চলে যায়। During the determination of basal metabolism, it is difficult to prevent all movement. The unavoidable movement is therefore included in the metabolism that is referred to as standard metabolism. এক কথায় তোমার যখন দেখা যায় যে আমরা একটা মাছকে ধরো সে চুপচাপ রেস্টে আছে, কিন্তু আমরা যখনই তার এটা মামামামি করতে যাব তখন কিন্তু সে আবার কম বেশি একটু মুভ করবে, এবং এই মুভমেন্টটাই কিন্তু কাভার ইনক্লুড করেই কিন্তু আমাদের ইনফ্যাক্ট এটা চিন্তা করতে হবে যে এটাই তার বেসাল মেটাবলিজম। এক্স্যাক্টলি তোমার বের করাটা খুব টাফ, যে একদম সে চুপচাপ হয়ে থাকবে সেই অবস্থা থেকে তাকে ডিটারমিনেশন করা। তো routine metabolism, the level of metabolic activity shown by a fish when it is under normal condition in the absence of food or stress is called, মানে তার স্ট্রেসও নাই, সে খাবারও খাচ্ছে না, এমনি খেলে বেড়াচ্ছে, এমনি দৌড়ায় বেড়াচ্ছে, এদিক ওদিকে যাচ্ছে, সেটাকে কিন্তু আমরা বলতেছি রুটিন মেটাবলিজম। অ্যাক্টিভ মেটাবলিজম, ফর অ্যাক্টিভ মেটাবলিজম এটাকে 2টা লেভেলে ভাগ করা হয়েছে, একটা অ্যাক্টিভ মেটাবলিজম লেভেল 1 এবং লেভেল 2. Level 1, this relates to normal condition of metabolism of fish digesting food and engaged in free swimming. যখন তারা স্বাভাবিকভাবে খাবারটা খাবে এবং ফ্রি সুইমিং অবস্থাতে থাকবে তখন সেটাকে আমরা বলতেছি অ্যাক্টিভ মেটাবলিজম 1। তাহলে অ্যাক্টিভ মেটাবলিজমের মধ্যে আমাদের 2টা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে যে যখন তারা খাবার খাবে, সাধারণ খাবার খাবে এবং তোমার তাদের নর্মাল মুভমেন্ট থাকবে, সেটাকে আমরা বলতেছি অ্যাক্টিভ মেটাবলিজম। আর অ্যাক্টিভ মেটাবলিজম 2 তে বলা হচ্ছে the highest level of metabolic activity with great exertion, greatest possible swimming velocity open to the point of exhaustion. যখন তারা সর্বোচ্চ মুভমেন্টের মধ্যে থাকে তখন যে লেভেল অফ মেটাবলিজমটা হয় সেটাকে অ্যাক্টিভ মেটাবলিজম লেভেল 2 আন্ডারে ডিভাইডেশন করা হয়। তাহলে বেসিক্যালি আমাদের টোটাল মেটাবলিজমের টাইপটা আমরা যদি দেখি, বেসাল মেটাবলিজম, রুটিন মেটাবলিজম এবং অ্যাক্টিভ মেটাবলিজম। বেসাল মেটাবলিজম যখন তারা কিছুই করে না, একদম
অলমোস্ট চুপচাপ তারা তাদের মানে জীবনটা পরিচালনা করে, সেটাকে আমরা বলতেছি মেটাবলিজম। আর যখন অ্যাক্টিভ মেটাবলিজম লেভেলের 2 যেটা, সেটা হচ্ছে যে সর্বোচ্চটা, সরি আমরা স্ট্যান্ডার্ড বা বেসাল মেটাবলিজম গেলাম, এরপরে রুটিন মেটাবলিজম, যখন তারা কোনো ধরনের স্ট্রেস, কোনো খাবারও গ্রহণ করছে না বা নর্মালি ফ্রি সুইমিং করতেছে, সেটাকে বলা হচ্ছে রুটিন মেটাবলিজম। এবং অ্যাক্টিভ মেটাবলিজমের ক্ষেত্রে দুইটা ধাপ, একটা হচ্ছে যে তারা নর্মালি যখন খাবার গ্রহণ করে এবং সুইমিং ফ্রি সুইমিং মোশনে থাকে, সেটা অ্যাক্টিভ মেটাবলিজম লেভেল 1। এবং অ্যাক্টিভ মেটাবলিজম লেভেল 2টা হচ্ছে যখন তারা সর্বোচ্চ মুভমেন্টের মধ্যে থাকে, এক্সারসাইজ টাইপের, আমরা যদি মানুষের ক্ষেত্রে বলি, যখন এক্সারসাইজ মোডে থাকে বা দৌড়াই, এইগুলোকে অ্যাক্টিভ মেটাবলিজম লেভেল 2। তেমনি মাছের ক্ষেত্রে তারা যখন প্রচুর মুভমেন্ট করে, সুইমিং একদম হাইয়েস্ট লেভেল অফ সুইমিং এ চলে, তখন তাদেরকে অ্যাক্টিভ মেটাবলিজম লেভেল 2 তে বলা হয়। এই হচ্ছে আমাদের আজকের মেটাবলিজম পার্টের মোটামুটি পোর্শন। নেক্সটে আমরা হয়তো আর একটা বা দুইটা ক্লাস নিলেই তোমাদের এই টার্মের রুটিন অনুযায়ী ফার্স্ট মিড কত তারিখে নেওয়ার কথা? রনি, হ্যালো। স্যার মনে নেই, দেখতে হবে স্যার, মনে নেই আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এনিওয়ে আমরা একটা অ্যাসাইনমেন্ট দিতে চাচ্ছি, আমি কুইজ টুইজ নিতে চাচ্ছি না, তো আমরা দেখি নেক্সট তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেব, ঠিক আছে? জি স্যার। তো আজকে এমনি মেটাবলিজম একটা বিষয় তোমাদের জন্য, আমি মনে করি বাংলায় তোমরা এর আগে হয়তো আরো অনেক বেশি পড়েছো, এটা একটা ধারণা দেওয়ার জন্য। তো তোমাদের তারপরেও এটার ভিতরে যদি আজকে যতটুকু আমরা মূলত পড়লাম, মূলত আমরা জানতে পারলাম কি যে হোয়াট ইজ মেটাবলিজম বা ডিফাইন মেটাবলিজম, অথবা হাউ টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দি মেটাবলিজম। তারপরে আমরা জানলাম হচ্ছে তোমার মেটাবলিজমের ফাংশনটা কি, তাই না? মেটাবলিজমের টাইপ কি, মেটাবলিজমের লেভেলটা কি, এই জিনিসগুলো মোটামুটি আমরা জানতে পারলাম। তো তোমাদের তারপরও যদি কোনো কোয়েরিজ বা কোশ্চেন থাকে, তোমরা অবশ্যই এখনো আলাপ করতে পারো, পরবর্তীতেও আলাপ করতে পারো, যত সময় যদি তোমার মনে হয় পড়ালেখা করতে গিয়ে। তোমরা কি যে দুইটা তোমার ম্যাটেরিয়াল আপলোড করছিলাম, সেগুলো কি সবাই পাইছো? তো ডাউনলোড করছো? জি স্যার। জি স্যার। রেগুলেশন। জি স্যার। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা আলাপ করো, না হলে আমরা ধরো শেষ করে দেব। তোমরা কি একটু পড়ালেখা করতেছো, নাকি পরীক্ষা টরীক্ষা হবে না বা হচ্ছে না এই কারণে পড়ালেখাতে একেবারে দিছো? হ্যাঁ স্যার, একটা কোশ্চেন ছিল। বলো বলো। স্যার, পাইলো ইরেকশনটা কি? এটা আগের পড়া থেকে, আগের লেকচার থেকে। হ্যাঁ, তো তুমি কোনটা বুঝো নাই? পাইলো ইরেকশন বলতে কি বুঝো নাই? স্যার, পাইলো ইরেকশনটা মানে আমি বুঝতে পারিনি এটা কি। ওটা কোথায় কোথায় পড়েছো, এটা কোন সিচুয়েশনে তুমি এটা পড়েছো সেটা আমাকে বলো। ডাইজেশনের ক্ষেত্রে, তাই না? জি স্যার। ডাইজেশনের ক্ষেত্রে পড়ছো না এটা? হ্যালো স্যার, এটা কোন পড়ছিলাম। চ্যাপ্টারে পড়েছো তুমি পাইলো ইরেকশন? কোন চ্যাপ্টারে পড়েছো? স্যার দাঁড়ান একটু বলতেছি। স্যার, ওই যে বডি ওয়েল, মানে স্যার হোমিওথার্মস এবং তাপমাত্রা। তোমার যদি এটাই মনে না থাকে যে কোন চ্যাপ্টারে পড়েছো, কোথায় পড়েছো, তাহলে তুমি স্যার, আমি খাতায় লিখে রাখছিলাম আর কি, মানে একটা প্রবলেম খাতায় ওইটা লিখে রাখছিলাম, এখন নোট সেটা বের তো করে। বড় কথা না। তুমি যখন করবা তোমার তো ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে এটা কোথায় তুমি এটা পড়েছো। তাও যদি তুমি বলতে না পারো, তাহলে আবারও তোমাকে আমি যখন এটা বলবো তুমি তো আবারও সেটা বুঝে যাবে। শুধু প্রবলেম লিখে রাখলে তো হবে না, প্রবলেমটা কি কি কারণে তুমি বুঝো নাই, কোথায় এটা পড়ানো হয়েছে, সেই জিনিসটা তো তোমার অবশ্যই জানা থাকতে হবে। তাহলে তো তোমাকে আবারও আমি বলবো, তুমি আবারও ভুলে যাবা। কোন চ্যাপ্টারে কোথায় তুমি পড়েছো সেটা আমাকে অবশ্যই বলতে হবে, না বললে তো আমি তোমাকে এটা ইয়েও বলবো না, বুঝছো? স্যার, এটা হচ্ছে ওই যে হোমিওথার্মস এর ক্ষেত্রে পড়ছিলাম। হোমিওথার্মস এর ক্ষেত্রে বডি ইজ ওয়েল ইনসুলেটেড, মানে বডিটা যে ওয়েল ইনসুলেটেড কেন,
তার একটা ছিল স্টেপ ছিল ফেদার্স অর ফার, সেক্ষেত্রে এই পাইলো ইরেকশনটা পড়ছিলাম। পাইলো ইরেকশন যখন তোমার বডি টেম্পারেচার তোমার হয়, বাইরের টেম্পারেচার যখন ভেরিয়েশন হয়, তখন আমাদের শরীরে বা বিশেষ করে পাখি বা বিভিন্ন যাদের লোম আছে, ফেদার আছে, তারা কিন্তু এটাকে একদম করে ফেলে, মানে টাইট করে তোমার লেগে রাখে। আবার যখন টেম্পারেচারটা খুব হাই হয় তখন আবার এটাকে ওপেন করে দেয়, দেখবা বিশেষ করে পাখির ক্ষেত্রে। এই যে প্রসেসটা, সেটা হচ্ছে পাইলো ইরেকশন। মানে তার টেম্পারেচারটাকে আটকে রাখার জন্য সে কখনো তার ফেদার, তার লোম, মানে পালকগুলোকে একদম টাইট করে রাখে। আবার যখন তার পরিবেশটা যখন আবার বেশি হট হয়, তখন সে আবার এটাকে ওপেন করে দেয়। এই যে প্রক্রিয়া, সেটা হচ্ছে পাইলো ইরেকশন। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? জি স্যার। স্যার স্যার ধন্যবাদ। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন? কোশ্চেন না থাকলে তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে তাহলে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। জি স্যার।